আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম। আজকে বাংলা নববর্ষের প্রথম দিনে লাইভে আসলাম। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আজকে সারাদিনে যে ঘটনাবহুল দিন গেল আমাদের বাংলাদেশের জাতীয় জীবনে, সেই সারাদিনের ঘটনা প্রবাহ নিয়েই কিছু কথাবার্তা বলবো। প্রথমে হচ্ছে এটা বাংলা নববর্ষ 1432। তো এবারের নববর্ষ নিয়ে আমি কথাগুলো বলতেছি এই কারণ কোনো নববর্ষতে তেমন বের হওয়ার সুযোগ হয়নি। লাস্ট যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় ঢাকাতে থাকছি তখনই বিশ্ববিদ্যালয়ে যেতাম, তারপরে চারুকলার ওদিকে ঢাকা ইউনিভার্সিটি, সোহরাওয়ার্দী উদ্যান। সবচেয়ে বেশি বিষয়টা জমজমাট হতো যেখানে, সেটা হচ্ছে যে আমাদের যেই রমনা পার্ক, ওখানেও যখন ভার্সিটিতে পড়ছি পয়লা বৈশাখে যেতাম। এছাড়াও ধানমন্ডি লেক, রবীন্দ্র সরোবর, প্রচণ্ড ভিড় হতো। ঢাকাতে এমন পরিমাণে ভিড় হয়, এদিকে জিয়া উদ্যানের এদিকে যে পরিমাণ ভিড় হয় আজকের দিনে, মানে প্রচণ্ড লোকজন। সবাই ঢাকা শহরে সবাই বের হয়ে আসে, এই স্পটগুলোতে আসে। এবং এই তীব্র গরমে, প্রতি বছর পয়লা বৈশাখ প্রচণ্ড গরম থাকে, গরমে বিকালের দিকে আসলে এই পার্কগুলোতে ঢোকাই যায় না। বিশেষ করে ধানমন্ডিতে যেহেতু থাকতাম, ধানমন্ডি লেকে ঢোকাই যেত না। রবীন্দ্র সরোবরের ওই স্পটটাতে প্রচণ্ড ভিড় হয়ে যেত। অন্যান্য দিন যেরকম রিল্যাক্সে থাকা যেত, এই দিনটাতে ঢোকাই যেত না। যাই হোক, আজকে বের হয়েছিলাম। বের হওয়া বলতে ছুটির দিন যেহেতু বাচ্চাদের নিয়ে বের হয়েছিলাম। বাচ্চাদের নিয়ে বের হয়ে মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং নোয়ানী ময়দানে গেছিলাম। তো সেখানে গিয়ে মোটামুটি যে নববর্ষের একটা আমেজ, যারা ফেসবুকে আছেন আমার সবাই দেখতে পাচ্ছেন, আমি কিছু ছবি এবং ভিডিও পোস্ট করছি ফেসবুকে। নিয়মিত ইদানিং ছবি এবং ভিডিও পোস্ট করতেছি, কারণ ফেসবুকে একটা ইস্যু অ্যারাইজ হয়েছে। সেটা কমিউনিটি এগেনস্ট ভায়োলেশন অথবা কপিরাইট ক্লেম, যে কোনো একটা কারণে আমার ফেসবুক মনিটাইজেশনে এফেক্ট পড়ছে। আমার রিলস থেকে কোনো প্রকার ইনকাম জেনারেট হচ্ছে না। তো এই কারণে বেশি বেশি ফেসবুক পোস্ট দিই এটাকে রিচটা বাড়ানোর জন্য, এবং ওই প্রবলেমটা যাতে সলভ হয়ে যায়। অনেকগুলো ডলার ওখানে আটকে আছে, যদি তারা দেয় তাহলে তো একটা ভালো অনেকে আবার বলে যে মনিটাইজেশনের ইনকাম হালাল নাকি হারাম। মনিটাইজেশন আমি দেখি নিচে ছোট আকারে কিছু অ্যাড আসে, অথবা ভালো অ্যাড আসে। এখানে খুব বেশি খারাপ যে অ্যাড আসে এরকম কখনো মনে হয়নি যে এটা হারাম হবে। তারপরেও যাদের দরকার নেই, তারা অতি উত্তমভাবে চলতে চান, ইনকামটাকে কোনো প্রশ্নবিদ্ধ করতে না চান, তারা মনিটাইজেশন থেকে ইনকাম না নিতেই পারেন। যাই হোক, কে কে যুক্ত হচ্ছেন, কোথা থেকে নববর্ষ কেমন কাটালেন জানাতে পারেন। আজকে নববর্ষ নিয়েই কথা বলবো, নববর্ষ নিয়েই আড্ডা হবে। এখন প্রায় 10টা বাজে, রাত 9:56। তো যাই হোক, যে কথা বলছিলাম, বাচ্চাদের নিয়ে সরকারি কলেজে গিয়ে দেখলাম একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। ছেলেমেয়েরা ঈদের মতো, মানে ঢাকা শহরে যেরকম হয়, পাঞ্জাবি শাড়ি পরে নববর্ষ উদযাপন করতেছে, এবং মানে ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়া, ছবি তোলা, আড্ডা দেওয়া, এগুলো হচ্ছে। এবং দেখলাম কলেজের ইয়েতে কনসার্টের আয়োজন করা হয়েছে কলেজের শহীদ মিনারের বেদিতে। এছাড়াও নোয়ানী ময়দানে একটা ছোটোখাটো মেলার মতো আয়োজন করা হয়েছে, কয়েকটি স্টল দেওয়া হয়েছে, কিছু খাবারের দোকান, ফুচকা, এবং সেই ম্যানুয়াল কিছু রাইড, নাগরদোলা,
এবং আরও কিছু রাইড দেখলাম ম্যানুয়াল, এখন কিন্তু ম্যানুয়াল নাগরদোলা দেখা যায় না। তো যাই হোক, অনেক ভালোই লাগলো যে মাগুরাতেও অনেকে দেখি কৃষক সেজে মাথায় টুপি বা অন্যান্য বিষয় পরে ছেলে মেয়ে নিয়ে উদযাপন করছে। প্রচণ্ড গরম ছিল, তারপরেও অনেক একটা উৎসব মুখর পরিবেশ আমি দেখতে পেলাম। ভালোই লাগলো আমার বিষয়টা যে শালীনতার সহিত অনেক উৎসব পালন করা যায় এবং অনেকে পয়লা বৈশাখ উদযাপনটাকে নিয়ে ধর্মীয় বিষয় নিয়ে অনেক কথা বলে। হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রে অনেক বাড়াবাড়ি হয়ে যায়, অনেক সময় যে ধর্মীয় বিষয়গুলো লঙ্ঘিত হয়ে যায়। এই জন্য সে বিষয়টিকেও খেয়াল রাখা উচিত। তবে আমি যেটুকু দেখলাম যে শালীনতার মধ্যে বা আপনি ধর্মীয় অনুশাসন মেনেও এরকমের দেশীয় কালচারাল উৎসবগুলো কিন্তু সুন্দরভাবে পালন করা যায়। আর যদি কারোর ইচ্ছা থাকে সেটা তারা যে কোনো উৎসবকেই তারা ভ্যালেন্টাইন্স ডেতে রূপান্তরিত করে ফেলতে পারে। এটা আমাদের দেশে সেই ঈদ বলি, পয়লা বৈশাখ বলি বা বসন্ত বরণ বলি বা যাই বলি, তো সেটা সেক্ষেত্রে তাদের বিষয়, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। শাফিন ভাই কেমন আছেন? আপনার ছেলে কেমন আছে? বৈশাখ কেমন কাটালেন? শাফিন ভাই লাইনে আছে। মোহাম্মদ আবুল কাশেম বিশ্বাস ধন্যবাদ। কামাল হোসেন ভাই যুক্ত আছেন। যাই হোক, যে কথা বলছিলাম, আর ঢাকাতে অনেক ব্যাপক পরিসরে, এবার ব্যাপক পরিসর বলতে একটু ভিন্ন আমেজে এবং সবচেয়ে বিতর্কিত বিষয় যেটা ছিল, এবং সে বিষয়টি নিয়ে কথা বলবো, যে সেখানে শেখ হাসিনার একটা প্রতিমূর্তি তৈরি করা হয়েছে এবং সেটাই দেখলাম যে সকল মিডিয়া সবাই প্রচার করতেছে এবং এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা। তো আমি বলতে চাবো এই বিষয়টা যে আসলে সেটা শেখ হাসিনার প্রতিমূর্তি হোক বা ওই খালেদা জিয়ারও দেখলাম 19 সালে একটা খালেদা জিয়ার তৈরি করা হয়েছিল। এছাড়া বিভিন্ন সময়ে দেখি দাড়ি টুপি লাগাইয়ে তাদেরকেও তৈরি করা হয়েছে। তো শেখ হাসিনার হোক বা খালেদা জিয়ার হোক বা দাড়ি টুপি লাগানো হোক, কোনোটাই কিন্তু সমর্থনযোগ্য না। কোনো প্রতিমূর্তি ইসলাম সমর্থন করে না, কোনো মূর্তি ইসলাম সমর্থন করে না। অনেকে আছে সেটাকে তুলনা করতেছেন যে আগে এটা করেছিল বলে আমরা তার প্রতিশোধ স্বরূপ করতেছি। প্রতিশোধ স্বরূপ করার অনেক কিছু আছে, ভালো কিছু করে প্রতিশোধ নেওয়ার অনেক কিছু আছে আমি মনে করি। কিন্তু তারাও যেই ভুলটা করেছে, যেই অপরাধটা করছে বলে আপনারা মনে করেন, আপনারাও যদি সেই একই কাজ করেন তাহলে তো পার্থক্যটা সেরকম থাকলো না। লাইনে আসছেন খান হাবিব, আপনাকে ধন্যবাদ। মোস্তফা খন্দকার আসছেন। যে কথা বলছিলাম যে এইটা তারা করছে, আমরা যদি এটা সম্পূর্ণরূপে বাদ দিতাম, আমরা এতদিন সমালোচনা করে আসছি যে এই প্রথম ফেঁচা বা এই বিভিন্ন রকম ছবি প্রতিমূর্তি, বাঘ ভাল্লুক সিংহ, এগুলো তো কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। মঙ্গল করার বা ভালো করার একমাত্র মালিক আল্লাহ। তো এইবার নামটা সেজন্য পরিবর্তন করে দেওয়া হয়েছে। এটা বেশ সাধুবাদ জানানোর বিষয় যে অন্তত এই মঙ্গল শোভাযাত্রা, কোনো শোভাযাত্রা করে মানুষের মঙ্গল হয় না। আনন্দ শোভাযাত্রা নাম দিচ্ছে। এটা নাকি প্রথমে যশোরে যখন প্রথমে শুরু হয় সেখানে তখন নববর্ষের শোভাযাত্রা ছিল, তারপরে আনন্দ শোভাযাত্রা, এরপরে মঙ্গল শোভাযাত্রা নাম করা হলো, বা সেখান থেকে আবার আনন্দ শোভাযাত্রা গেল। তো বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, আনন্দ শোভাযাত্রা হবে এবং মানুষ আনন্দ উদযাপন করবে, মাতে মানুষের শরীর মন আত্মা সব ভালো থাকে এবং তাদের যে কর্মজীবনের মধ্যে মাঝে মাঝে আনন্দ করাটা কিন্তু তার জন্য অনেক ভালো, কিন্তু সেটা একটা লিমিটেশন থাকে। তবে আশা করি এবার অনেকটাই বলতে অনেকাংশেই শুধুমাত্র ওই সামনে একটা শেখ হাসিনার প্রতিমূর্তি বাদ বাকি সকল অন্যান্য বিষয়গুলো আমার কাছে মোটামুটি ভালো লাগছে। মানে আমার মতামত এটা যে ফেয়ার অ্যান্ড ক্লিন মনে হয়েছে, যে আগের মতো উত্তম পেঁচা, বানর, বাঘ, ভাল্লুক, সিংহ ওইভাবে নেই। আমরা এগুলো তৈরি করতে পারি, কিন্তু মানুষের বা প্রাণীর অবয়ব না তৈরি করে আমরা ফুল বা অন্যান্য বিভিন্ন বস্তুর অবয়ব তৈরি করেও কিন্তু আমরা র্যালি করতে পারি এবং সেগুলো এবার বেশি সংখ্যায় দেখতে পাইছি।
আর আগে একজন করিছে বলে তার প্রতিশোধ স্বরূপ এটা কখনোই ওইভাবে কাম্য নয়। এখন করছে, এটা একবার পোড়াই দেওয়া হয়েছে, গত 2 দিন আগে পোড়াই দিছিল, আবার সেটাকে ইয়ে করে করছে দ্রুততার সহিত। তবে অনেকে আমার সাথে হয়তো দ্বিমত পোষণ করবেন, তবে আমি বলবো যে না, আগেরটাও ঠিক ছিল না আর এখনকার এটাও ঠিক হয়নি। এসব প্রতিমূর্তি বা এসব প্রতিশোধমূলক যেই এটা সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলছেন যে এটা হলো সমগ্র দেশের পক্ষ থেকে এটা ফ্যাসিস্টের বিরুদ্ধে আসলে রাষ্ট্রীয়ভাবে যেহেতু করা হয়েছে, এটা তাদের অভিমত। আমার অভিমত যে যদি না করা হতো সেইটাই বরং আরো বেটার হতো, যে হ্যাঁ এর আগে এরকমের এইটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, এখন এটাকে আমরা রাজনীতিকরণ না করে সামগ্রিক দেশের জন্য করছি। প্লাস ধর্মীয় যে ইস্যুটা ছিল, যেখানে যেই বিষয়টা নিয়ে বিতর্ক ছিল এই মঙ্গল শোভাযাত্রা তখনকার, এখন যেটা আনন্দ শোভাযাত্রা, এটা একদমই বিতর্কমুক্ত থাকতো যদি ওই প্রতিকৃতিটা না থাকতো। ওটা বাদে বাদ বাকি আমার কাছে সব ঠিক আছে। তারপরে এই নিয়ে অনেকে অনেক যুক্তি দিতে পারবে, সেটা তাদের বিষয়। অন্তত আমার কাছে মনে হয়েছে যে মঙ্গল শোভাযাত্রার নামটা পরিবর্তন করাটা খুব ভালো কাজ হয়েছে। ইঞ্জিনিয়ার আরমান যুক্ত হয়েছেন জায়েদ জামান ভাই। জায়েদ ভাই কেমন আছেন? পয়লা বৈশাখ কেমন কাটালেন? আসলে বড় শহরগুলোতে থাকলে এই পয়লা বৈশাখের উদযাপন বা অনুষ্ঠানগুলো জাঁকজমকপূর্ণ অনেক সুন্দর করা যায়, অনেক বড় বড় র্যালি হয়। আমাদের ছোট শহরগুলোতে হয়েছে ছোট ছোট র্যালি হয়েছে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক বা অন্যান্য সংগঠনের ব্যানারে, এবং সরকারিভাবেও হয়েছে, রাষ্ট্রীয়ভাবেও হয়েছে। তো আরেকটা যে বিষয়টা সবচেয়ে এবার ছিল যে একটা ড্রোনের শো হয়েছে। ড্রোনের মাধ্যমে যে সবাই দেখছেন, এটা নতুন করে কিছু বলার নেই, কিন্তু অনেকে বলছেন এরকম প্রচুর হয়েছে নাকি, কিন্তু বাংলাদেশে এরকম ড্রোন শোই প্রথম হয়েছে। তাদের গেথার্থে বলছে, কিছু লোক ট্রমাটাইজ হয়ে আছে কিনা বুঝি না। এই ড্রোন শোর বিষয়টা আমি যখন লাইভে দেখতেছি বিভিন্ন চ্যানেলে এবং সেগুলো শেয়ার করতেছি, দেখি যে নিচে দিয়ে গালিগালাজ করে এক পাশ থেকে গালিগালাজ করে যাচ্ছে। গালিগালাজের কারণ পরে বুঝতে পারলাম যে সেখানে আবু সাইদকে দেখানো হয়েছে, মুগ্ধকে দেখানো হয়েছে, এই কারণে এইটাকে নিয়ে গালিগালাজ একের পর এক, মানে যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ চলতেছে। বুঝলাম না যে ভাই এটা গালিগালাজ করার এখানে কি হলো। এখানে এই গভর্নমেন্ট তো এবং এটা চীনা সরকারের একটা পৃষ্ঠপোষকতা হয়েছে, এবং এই প্রযুক্তি আমাদের দেশে এটাই প্রথম, এবং এত একটা ব্যয়বহুল এবং টেকনোলজির বিষয়টা চীনা রাষ্ট্রদূত এবং চীনা সরকারের থেকে মনে হয় ফ্রি অফ কস্ট করে দেওয়া হয়েছে, এবং সেই একটা কনসার্টের আয়োজন করা হয়েছে। ওখানে একটা কনসার্ট হচ্ছে, সেটা যেটা আমি বুঝতে পারলাম। তো যাই হোক, কিন্তু এত গালিগালাজ বা এত আবেগী হওয়ার কি হলো আমি বুঝলাম না বিষয়টা। যে যখন এই ড্রোন শোটা চলতেছিল তখন স্বভাবতই এই সরকার তাদের এই বিষয়গুলোই দেখাবে, কিন্তু সেটাকে এমনভাবে গালিগালাজ করতেছে, মানে না পারে কমেন্ট সেকশনটার এটাই সরাই দিলাম যে এটা এই দেশ, আমাদের দেশে এটা কিন্তু একটা অভূতপূর্ব, এবং 2600-র উপরে ড্রোন ইউজ করা হয়েছে, এবং তার অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত, এবং সেটা সফটওয়্যার দিয়ে 2600 ড্রোনকে একসাথে নিয়ন্ত্রণ করে। আমি এটা যখন এটাকে ট্রায়াল দেওয়া হয় 12 তারিখে, তখন আমি এটা ছবি দিয়েছি। অনেকে বলছে এই কি, একজন আমাকে কমেন্ট বলছে, জীবনে কি প্রথম দেখলে নাকি? তো জীবনে তো বাংলাদেশে এটা প্রথমই হলো, এটা না দেখার কি আছে? এটা তো বাংলাদেশে এত বড় শো, ড্রোন শো প্রথম হলো। এটা তো লেজার শো না, এটা প্রায়ই হয়েছে এরকম না, হয়তো তাদেরই অজ্ঞতা যে এই ড্রোন শো বাংলাদেশে এরকমের এত বড় কখনো হয়নি। আর এটা অনেক ব্যয়বহুল এবং অনেক উচ্চ মাত্রার প্রযুক্তি ব্যবহার করা হয়। ইউনুস শ্রীপুর মাগুরাকে ধন্যবাদ। খবর শালিকাকে ধন্যবাদ। তো এখানে তারা মনে করতেছে এটা ইউনুস সরকার এটা করতেছে, এটা তাদেরকে নিজের রাজনৈতিক একটা প্রতিপক্ষ হিসেবে নেছে। আমরা আমাদের দেশের কোনো কিছু দেশের মনে করে নিই না, যেটা ভালো সে যে সরকারই হোক তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এর আগে সরকারের যত সমালোচনা থাকুক, ভালো যে কাজগুলো করেছে অন্তত আমি করেছি এবং অনেককেই দেখছি যে সেই কাজগুলোকে, পদ্মা সেতু করছে অ্যাপ্রিসিয়েট করছি, যমুনা রেল সেতু করা হয়েছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, মেট্রো রেল, এগুলো কিন্তু আমাদের দেশে খুব অনেকেই বলবে যে মেট্রো রেল নিয়ে, পদ্মা সেতু নিয়ে তাদের অনেক
অনেক দুর্নীতি হয়েছে, চুরি হয়েছে, সেগুলোর বিরুদ্ধে বলা যেতে পারে, কিন্তু কাজটা যেটা হয়েছে সেটা তো ভালো হয়েছে। তো সেটা অ্যাপ্রিসিয়েট আমরা করেছি, করব, এবং ভালো এখন যেটা হবে সেটারও ভালো কাজটা আমরা অ্যাপ্রিসিয়েট করেছি, করব। কিন্তু ভালো কিছু হলেই আমার সরকারের মাধ্যমে হতে হবে, আমার অপোজিশন সরকার বা আমার পছন্দের লোক সরকারে না থাকলে সেই ভালো কাজ আর ভালো বলে গণ্য করবো না। মানে ভালোটাকেও খারাপ বলে তার খারাপ খোঁজা, এটা তো দেশ যখন একটা দেশ যখন চলে, রাষ্ট্র তো সবার, রাষ্ট্র যারা এখন আছে, ডক্টর ইউনূস সে তো রাষ্ট্রের একজন কি বলা যায়, রাষ্ট্রের একজন তদারককারী, রাষ্ট্রের যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা তো রাষ্ট্রের চাকর। রাষ্ট্র তো আমাদের সবার, ভালো যেটা করবে আমরা সেটাকে ভালো বলবো, তারা যেটা খারাপ করবে সেটা সমালোচনা করবো, এরা চলে যায়, নতুন যারা আসবে তাদের ভালো যেটা আমরা করবো। কিন্তু না, আমার যে দল সে আসলে সে করবে সেটাই ভালোটা আমরা সমর্থন করব, আর ভালো যদি না করে আমার দল অন্যরা এসে ভালো করে সেইটাকে আমরা তার দোষ ত্রুষ্টি খোঁজার জন্য পিছিয়ে লেগেই থাকবো। কারণ ভালোটা আমার মাধ্যমেই হতে হবে, অন্যরা কেউ ভালো করতে পারবো না। মানে অন্যরা ভালো করলেই আরো বরং একটা আমাদের ওকালতের ভাষায় কথা আছে, যখন সব ভালো হয়ে যায়, সব কিছুই ভালো, তখন একটা কথা বলে যে অত ভালো না, মানে মানে ভালো হলেও তার খারাপ আছে, বেশি ভালো না, এরকম একটা বিষয়। তো ওরকমের সমালোচনা করার দরকার নেই। আমরা আমাদের অন্তত যেগুলো হয়েছে, না এই সাইমন ভাই বলতেছে, আমি এটা খোঁজ খবর নিয়ে দেখছি, এটা হচ্ছে চীনা রাষ্ট্রদূতের যে দূতাবাস, সেই রাষ্ট্রদূতের দূতাবাস এই সহায়তা করছে, আর্থিক সহায়তা, এবং চীন সরকার প্রযুক্তিগত সহায়তা করেছে। এখানে জনগণের টাকায় বা রাষ্ট্রের টাকায় কতটুকু খরচ হয়েছে এরকম কোনো তথ্য আমি পাইনি। আর প্রধান উপদেষ্টা একদম একটা সিম্পল, ওখানে মনে হয় কয়েক হাজার টাকা খরচ হয়েছে, সেই সিম্পল একটা ইয়েতে আজকে বক্তব্য দিতে দেখলাম, কিছু গামছা, কিছু পাখা, আর একটু না অবশ্য লেখা সুতা দিয়ে ঝোলানো, কয়েক হাজার টাকা খরচ হয়েছে সর্বোচ্চ। এটা দেখলে বোঝা যাবে যে প্রধান উপদেষ্টা যখন বক্তব্য দিছে, একটা অবশ্য শুভেচ্ছা জানাইছে, তার কার্যালয়ে কত টাকা খরচ হয়েছে। যুক্ত হয়েছেন মোহাম্মদ আবু সাইদ সুমন। হ্যাঁ, ধন্যবাদ আবু সাইদ সুমন। কাজী সাইমন সিরাজি ভাইকে বলছি, যদি আপনার কাছে তথ্য থাকে আপনি লিঙ্ক ফেসবুকে শেয়ার করতে পারেন, যে হ্যাঁ এইভাবে এই মন্ত্রণালয়ের বা এই টাকা খরচ হয়েছে। এইটা আমি সকল গণমাধ্যম থেকেই তথ্য পাইছি, অনেকগুলো গণমাধ্যম, যে এটা চীন সরকারের সহায়তা। দেখবেন এখানে চাইনিজ বাংলাদেশ ফ্রেন্ডশিপের বিষয়গুলো আসছিল, চীন সরকারের সহায়তায় টেকনোলজি দিছে, এবং চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে যারা আছে সেই দূতাবাস থেকে এই খরচ বহন করা হয়েছে। তো আর জনগণের টাকা আসলে ঠিক আছে, অন্যভাবে সাইমন ভাই হয়তো ইসের কথা বলছে, ওই যে পদ্মা সেতু, বা আমি যে রেলের কথা বলছিলাম, হ্যাঁ ওগুলো তো সব জনগণের টাকায় হয়েছে, এদেশের জনগণের টাকায় হয়েছে, জনগণ টাকাই তো। কিন্তু সরকার এমনভাবে আমাদের দেশে ইয়ে করে যে মনে হয় যেন তাদের পকেটের টাকা বা তাদের বাবার পকেটের টাকা পৈতৃক সম্পত্তি বিক্রি করে এই উন্নয়নগুলো করে, এমনভাবে তারা বলে। কাজী সাইমন সিরাজি ভাই মনে এই বিষয়টা বলতে চাইছিলেন। জি ভাই, আপনার কথা ঠিক আছে, ওইটা বললে হ্যাঁ, সব জনগণের টাকায়, জনগণের তত্ত্বাবধায়ক তারা, রাষ্ট্র কল্যাণকর রাষ্ট্রর নিয়মটাই হচ্ছে যে জনগণের টাকা তারা ইউটিলাইজ করবে। যুক্ত হয়েছেন মোহাম্মদ সৈয়দ সুমন ভাইকে ধন্যবাদ। যুক্ত হয়েছেন মোহাম্মদ মুক্তাদির রহমান ভাইকে ধন্যবাদ। তাও এই রাষ্ট্র পরিচালনা করা এটা যখন আমরা যদি একটু ইসের দিকে যাই, আমাদের যেই ইসলামী বিধান মতে যেই খেলাপথে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কেউ দায়িত্ব গ্রহণ করতে চাইতো না, কারণ এটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ, নিজের পরিশ্রম নিজের মেধা দিয়ে সরকারি কিছু বেতনের মাধ্যমে রাষ্ট্রটাকে পরিচালনা করা। কিন্তু আমাদের দেশে তো রাষ্ট্র পরিচালনার জন্য আমরা মরিয়া হয়ে যাই, কারণ ওখানে আছে আমাদের মধু। তো সেই মধু তো আসলে সাময়িকভাবে আমাদের মনে হলেও যে আমরা লাভবান হচ্ছি, কিন্তু একটা টাকা সরকারি মাল যদি আমরা তসরুপ করি,
তো সেটা আমাদের দেশে ধরা হয় 18 থেকে 20 কোটি জনগণ। 20 কোটি জনগণের সম্পদের অর্থ লুট করার গুনার ভাগিদার হতে হবে, মানে এই 20 কোটি লোকের হক নষ্ট করা হবে। 20 কোটি লোকের হকের কৈফিয়তের জবাব কিয়ামতের মাঠে দেওয়া লাগবে। তো 20 কোটি লোক যুক্ত হয়েছেন মোহাম্মদ শিহাব, যুক্ত হয়েছেন মোহাম্মদ মনির হোসেন। মোহাম্মদ শিহাব আপনাকে ধন্যবাদ, মনির হোসেন ভাই আপনাকে ধন্যবাদ। তো এই ভয়টা যদি মানুষের মধ্যে থাকতো যে আমি সরকারি সম্পদ একটা দানা যদি এদিক ওদিক হয়ে যায়, সেটাতে সমগ্র জনগণের অংশ হক নষ্ট হয়ে যায় এবং সেই হিসাবে কিয়ামতের মাঠে আমাকে দেয়া লাগবে, এই বিষয়টা যদি আমরা চিন্তা করতাম, তাহলে কেউ এই রাষ্ট্রীয় সম্পদের এই বন্টনের মধ্যেও যাইতো না, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের মধ্যে যেত না। কারণ এটা একটা বড় ধরনের দায়িত্ব। এটাতে কত বড় কঠিন দায়িত্ব, সেটা যখন আমরা এই দায়িত্বগুলো যারা পাচ্ছি, ছোট দায়িত্ব হোক বড় দায়িত্ব হোক, একটা দফাদারের দায়িত্ব হোক বা একটা মিনিস্টারের দায়িত্ব হোক বা একটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হোক, প্রত্যেকেরই কড়াই গণ্ডায় তার সকল হিসাব নিবে আল্লাহ, এবং সেই হিসাব শেষ না করে সে এক পাও আগ্নে আগাতে পারবে না। তা আমাদের এই কঠিন হিসাবের মধ্যে আমরা কেন যাব? রবিউল ইসলাম যুক্ত হয়েছেন। রবিউল ইসলাম ভাই আপনাকে ধন্যবাদ। তো আমরা এইটা চিন্তা করি না যে এই প্রত্যেকটা সম্পদের যারা পরিমাণ হিসাব আমাদেরকে দেওয়া লাগবে। আমরা তো ক্ষমতা পাওয়ার জন্য বা কোনো একটা দায়িত্ব পাওয়ার জন্য আমরা রাষ্ট্রীয় বা কোনো কমন বা কোনো জনগোষ্ঠী বা কোনো গ্রুপের একটা দায়িত্ব পেতে পারলে নেওয়ার জন্য আমরা একটা ওয়ার্ড কমিশনার হওয়ার জন্য তো আমরা কত দাবাদাবি করি, কিন্তু ওই লোকটা জানে না যে এই ওয়ার্ডের দায়িত্ব, সামগ্রিক দায়িত্ব, ওই ওয়ার্ডের তার যে দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব তার উপর অর্পিত আছে, তার চুল চেরা পরিমাণ যদি লঙ্ঘিত হয় বা সে সঠিকভাবে পালন করতে না পারে, কিয়ামতের মাঠে তাকে পাহাড় সমান বোঝা তার ঘাড়ের উপর দিয়ে দেওয়া হবে। এখন বিষয় হলো কিরা দাঁড়ায় কিয়ামতের মাঠ আর কি করে, আগে লুটে বুটে খাওয়ার চিন্তা। খরচ করেছি 50 লাখ, ইলেকশনে 5 কোটি তো উঠাতেই হবে, আরো কত কিছু করতে হবে, আরো সামনের বার আরো বড় পদে, আমি এবার করেছি কাউন্সিলর, সামনের বার তো আরো বড় পদে করতে হবে, বা আরো অনেক কিছু, এই ঠিকাদারি করতে হবে, এই ব্যবসা করতে হবে, এই অমকের নেতা হতে হবে, এই অমকের চাকরি দেওয়া, এই অমক কত কিছু আমাদের মাথায়, কত কিছু ব্যবসা ধান্দাবাতি খেলে। বিষয়টা হচ্ছে যে কিন্তু কেউ আমরা চিন্তা করি না যে আমাদের মাঠের জবাব দেওয়া লাগবে কিনা। যাই হোক, এক কথা থেকে অনেক দূরে চলে গেছি। তো আমি দেখলাম এই ড্রোন শো নিয়েও অনেক আলোচনা সমালোচনা, তারপরে ফেসবুকে ঢুকলেই গালিগালাজ, কি একটা অবস্থা, এত গালিগালাজের প্রয়োজন নাই। আমরা অবশ্যই সমালোচনা করব, সমালোচনা একটা সঠিক ওয়েতে করব। বিষয়টা হলো গালিগালাজ করে নিজের গুনাহ, নিজের পাপের বোঝা নিজেই বাড়ানো। আবার এটা অভ্যাস, এটা আমাদের হয়ে গেছে, দুই পক্ষ হয়ে গেছি আমরা এই দেশের জাতি হিসেবে আমরা বিভক্ত হয়ে গেছি, দুই পক্ষ না, এখন 3-4 পক্ষ হয়ে গেছি। ওকে গালি দিচ্ছি, ওকে গালি দিচ্ছি, গালি দিয়ে কোনো লাভ হয় না। শেখ মাহাদি হাসনাত ভাই যুক্ত হয়েছেন। শেখ মাহাদি হাসনাত ভাই কেমন আছেন? আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। তো এই গালিগালাজ করে আসলে নিজের গুনাহ বাড়ানো ছাড়া আর কিছুই না। হ্যাঁ, একটা পরিস্থিতি অনেক সময় সৃষ্টি হলে মাথা গরম হয়ে যায়, একজন একটা গালি দিলে পাল্টা গালি এসে যায়, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেটা হয়, ঠান্ডা মাথায় একের পর এক গালি দিয়ে চলে আসছে। ছোটোখাটো গালি দেওয়ার মতো কোনো ন্যূনতম কারণও ঘটেনি, শুধুমাত্র ধর্মীয় মতাদর্শিক কারণে বা রাজনৈতিক মতাদর্শিক কারণে বা অন্যান্য মতাদর্শের ভিন্নতার কারণে আমরা গালিগালাজ করে একদম ভাষায় দিচ্ছি ফেসবুকে। যুক্ত হয়েছেন মোহাম্মদ আলিমুজ্জামান, আপনাকে ধন্যবাদ। যুক্ত হয়েছেন জুবাইদ হোসেন। জেনিন বন্ধু কেমন আছো? তো যাই হোক, যে কথা বলতেছিলাম যে গালিগালাজটা আসলে এখন একটা ফ্যাশন হয়ে গেছে, যে 2-4টা গালি না দিতে পারলে মানুষ মনে করে বোকা, মনে করে একটা বলদ, মিনমিন করে কথা হয়, মিষ্টি করে কথা কয়। যুক্ত হয়েছেন মোহাম্মদ জানাইত ভাই ধন্যবাদ আপনাকে। তো এটা কোনো ফ্যাশন না, একটা গালি, মুখ দিয়ে একটা খারাপ কথা, মুখ দিয়ে একটা মজার ছলে হলেও মিথ্যা কথা বলা কিন্তু বড় ধরনের গরিত কাজ। আমরা এটাকে কোনো হয়তো ছোট ছোট বিষয় মনে করি,
আসলেই ছোট বিষয়, কিন্তু ছোট বিষয়ের মধ্যে অনেক বড় গর্হিত কাজ। আর এই ছোট ছোট বিষয়গুলো থেকে আমরা বিরত থাকতে পারি না, তাহলে বড় বড় বিষয় থেকে আমরা কিভাবে বিরত থাকবো? তো আমরা অন্তত যারা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করি তাদের উচিত যে সংযত থাকা, এই ধরনের গুনাহ থেকে আমাদের বিরত থাকা। আমাদের প্রত্যেককেই মারা দিতে হবে এবং প্রতিটা কর্মের হিসাব দিতে হবে। এই কথাটা সবসময় আমার মনে রাখতে হবে। আপনি যে দলের দলই করেন না কেন, আপনার কিয়ামতের মাঠে আপনার হিসাব আপনাকে দিতে হবে। আপনি যেই দল পার্টি করেন, আপনাকে হিসাব রাখতে হবে যে আমি আমার মূল লক্ষ্য, উদ্দেশ্য, মূল বিচারে কিয়ামতের মাঠে কি হবে তার থেকে আমি বিচ্যুত হয়ে যাচ্ছি কিনা। আমার রাজনৈতিক পরিচয় ঠেকায় রাখার জন্য, আমার সামাজিক অবস্থান ঠেকায় রাখার জন্য, আমার ধর্মীয় অবস্থান ঠেকায় রাখার জন্য, বা আমার সাময়িক কোনোটা লাভের জন্য, বা শয়তানের অসহায় আমরা মূল কর্মকাণ্ড থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে কিনা। আমরা এমন কোনো কর্মকাণ্ডের দিকে চলে যাচ্ছি নাকি যে কিয়ামতের মাঠে তার জন্য আমাদেরকে অনেক বড় ধরনের পরীক্ষার, বড় ধরনের হিসাব, বড় ধরনের জবাবদিহিতার সম্মুখীন হতে হয়। তো আশা করি আমার কথা স্পষ্ট বুঝতে পারছেন। আমরা ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো, কিন্তু এই গালিগালাজ, সোশ্যাল মিডিয়াতে গালিগালাজ থেকে বিরত থাকবো। গঠনমূলক সমালোচনাও করা যায়, আর গঠনমূলক ভালো কথা বলা যায়। বিনা উস্কতিতে বিনা কারণে গালিগালাজ করার কোনো মানে হয় না। এমনিতে রাগ বললাম যে কথা, যে রাগ হলে বা একটা গালির প্রেক্ষিতে একটা গালি অনেক সময় হয়ে যায়, অনেক সময় মাথা গরম, সেটা স্বাভাবিক। কিন্তু আমরা একের পর এক এটা অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছি যে গালি এবং গালি, আর যত সব মিথ্যা প্রপাগন্ডা, গুজব, মাথায় এমনভাবে মনে হয় যেন মাথার ন্যূনতম কোনো ঘিলু নেই। এমন এমন বিষয় নিয়ে গালিগালাজ করে, এমন এমন বিষয় উত্থাপন করে, এমন এমন মিথ্যা, ফেক, এডিটেড, এআই জেনারেটেড জিনিস নিয়ে যেসব কথাবার্তা চলে, এটা একটা এতটুকু জ্ঞান না থাকলে আসলে সোশ্যাল মিডিয়া চালানোর আসলে মনে হয় দরকার পড়ে না। ন্যূনতম জ্ঞান বুদ্ধি অর্জন করা উচিত, একটু হলেও, অথবা চুপ থাকা উচিত। কিন্তু এইভাবে নিজেকে গালিগালাজ করে মানুষের সামনে হেয় করার হওয়া ছাড়া কোনো লাভ হয় না, বড় হওয়া যায় না। গালিগালাজ করে ভালো হওয়া যায় না, জ্ঞানীও হওয়া যায় না, বুদ্ধিমানও হওয়া যায় না, কোনো কিছুই হয় না। নিজেকে একটা বেয়াদব হিসেবেই শুধু প্রতিষ্ঠিত করা যায়। তো আজকে পয়লা বৈশাখের এই দিনে আর বেশি এই কথা বলবো না। সবাই আজকে অনেক আনন্দ মজা করছেন। দেখা যায় পয়লা বৈশাখ আসলে আমাদের একটা বাঙালির একটা অন্যরকম উৎসবে পরিণত হয়েছে। খাওয়া দাওয়া দেখি, খুব ঘোরাফেরা, নতুন পোশাক, একদম ঈদের মতোই একটা পরিবেশ চারিদিক বিরাজ করে। এখন আগে এটা বড় শহরগুলোতে ছিল, এখন মোটামুটি সব শহরেই হয়ে গেছে। ছোটোখাটো শহরে এগুলো দেখলাম আজকে বের হয়ে যেটা শুরু হয়ে গেছে। আর যে কথা বলতে যাচ্ছিলাম, যে সেটা আগেই বলেছি, যে কোনো প্রকার মূর্তি সমর্থনযোগ্য না, সে যারই হোক, ভালো লোকেরই হোক আপনার মতে, বা খারাপ লোকেরই হোক, কোনো মূর্তি সমর্থনযোগ্য না, কোনো প্রতিশোধমূলক কাজও সমর্থনযোগ্য না। যেটা খারাপ সেটা খারাপ, সবার জন্যই খারাপ, যেটা ভালো সেটা ভালো, সবার জন্যই খারাপ। অনেকে আমারে বলতেছে যে এবার তো জায়েজ হয়ে গেছে, এবার পয়লা বৈশাখ পালন তো জায়েজ হচ্ছে, আগে হারাম ছিল, এবার নাকি জায়েজ হয়েছে। ভাই, জায়েজ হওয়ার কিছু হয়নি। যেটা হারাম সেটা সবসময়ের জন্য হারাম, আপনার জন্য হারাম, আমার জন্য হারাম। আপনারা নিজেদেরকে একটা পক্ষ বানায় নিচ্ছেন, ঠিক আছে, নিজেরাই নিজেদের ভিতরে ট্রমাটাইজ হয়ে বিভিন্ন রকম মন্তব্য করতেছেন। যারা জায়েজ মনে বলতেছে সেটা তার ব্যাপার, সেটা সবার, সে যদি মনে করে থাকে তার ব্যাপার, সে ভুল করতেছে না, সঠিক করেছে, তার বিচার সে দিতে হবে। কিন্তু সবাই মনে করতেছে না, এটা বুঝতে হবে যে সবাই একরকম না, সবার চিন্তা ভাবনা একরকম না। আপনি যেটা চিন্তা করেন সেটা হয়তো আপনার মতো, আমি যেটা চিন্তা করি আমার মতো, সবার চিন্তা এক না। হ্যাঁ, একদিনের সাথে এক সময় অনেকটা মিলে যায়, কিন্তু সবার চিন্তাধারা একরকম না। তো সবাইকে ধন্যবাদ। যুক্ত হয়েছেন মোহাম্মদ আব্বু শাহেদ নাহিদ ভাই, যুক্ত হয়েছে আব্দুল মমিন ভাই, যুক্ত হয়েছে সুজন দাস ভাই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের লাইভে দেখার জন্য। যুক্ত হয়েছে মোহাম্মদ সুমন হোসেন ভাই, আপনাকেও ধন্যবাদ। এবং পরবর্তীতে যারা এই লাইভটি দেখবেন, আরও 30 দিন থাকবে, আর তারপরে যে ডিলেট হবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন। নতুন বছর নতুন করে আসুক, একটা গোনামুক্ত জীবন। বিগত বছরে যত গোনা পাপ হয়ে আসছে, নতুন বছরে যাতে আর কোনো গোনা না হয়, নতুন করে জীবনটা আমরা শুরু করতে পারি।
মানে একটা নিউ স্টার্ট আমরা দিতে পারি। যেগুলো বিগত বছরে করছি এই বছরে এবার আমরা নিয়ত করে ফেলি যে বিগত বছরে আমার এই কাজগুলো খারাপ হয়ে গেছে, এই বছর থেকে এগুলো না হয়। বিগত বছর থেকে অনেক নামাজ কাজা হয়ে গেছে, নতুন বছরের জন্য কোনো নামাজ কাজা না হয়। বিগত বছরে এই পাপগুলো করছি, আল্লাহ সেই পাপগুলো মাফ করে দিক। নতুন বছরে আল্লাহ এই পাপগুলো যেন না হয়, এই পাপগুলো যেন আমরা না করি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এভাবে নতুন বছরকে আমরা নতুন একটা শুরুর উপলক্ষ হিসেবে ধরতে পারি। যুক্ত হয়েছেন শেখ রাসেল ভাই। শেখ রাসেল ভাই, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এই নতুন বছর কিন্তু একটা অনেক কিছুই নতুন, আমাদের কাছে অনেক আনন্দের, কিন্তু আমাদের জীবন থেকে একটা বছর চলে গেছে, আমাদের আয়ু একটা বছর কমে গেছে। একটা দিন যাওয়া মানে একটা দিন কমে যাওয়া। প্রতিটা নতুন জন্মদিন প্রতিটা মানুষের একটা বছরের আয়ু কমায় দেয়, আর আমরা সেটাকে সেলিব্রেট করি। প্রতিটা নতুন বছর আসে, আমাদের জীবন থেকে একটা বছর চলে গেছে। আমাদের জীবনের সব থেকে মহামূল্যবান জিনিস হলো এই সময়। এই সময় আমাদের থেকে চলে যাচ্ছে, আর আমরা যারা ভালো করতে পারতেছি অবশ্যই তারা সেলিব্রেট করবো যে আমরা জীবনে ভালো কিছু করতে পারতেছি, সেলিব্রেট করতেও। কিন্তু যারা খারাপভাবে আছে তারা অবশ্যই নিয়ত করবে আল্লাহ যেন খারাপই থেকে ফিরাই রাখে এবং ভালো কিছু করার তৌফিক দান করে, এবং গুনাহ থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে যেন আল্লাহ আমাদেরকে দূরে রাখে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।